নির্বাচন শেষ 2024-এর, সবার সব কিছু জানা হয়ে গেছে। বুধবার ইকো পার্কে পরাজিত দিলীপ ঘোষকে কাছে পেয়ে জানতে চাইলেন তার জমানায় 18 এবং শুভেন্দু সুকান্তর জমানায় 12 কেন হলো। এ ব্যাপারে দিলীপবাবু বলেন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, শুধু নেতা পাল্টে যায়। এটা ঠিক, 18 সাংসদ ও 77 বিধায়কেই দলের গ্রোথ আটকে গেছে। আর একটা কথা বলা প্রয়োজন, সেটা হলো 2021 পর্যন্ত আমরা এগিয়েছি। বহু কর্মীর অকাল প্রয়াণ ঘটেছে শাসক দলের কারণে, তবে যা দেখেছেন এবং জেনেছেন অনেকেই। গ্রোথ যেমন আটকে গেছে, তেমনি ভোটের শতাংশ একই আছে, আর গ্রোথ হয়নি। আমরা গত 3 বছরে এগোতে পারিনি বলে স্পষ্ট জানালেন এক সময়ের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভাবতে হবে, ওইখানে আমরা যে গতিতে এগোচ্ছিলাম সেটা সারা দেশের আলোচনার সাবজেক্ট ছিল। সবাই অনেক আশা করেছিলাম, কিন্তু সব কর্মীরা নামেননি। গতিরুদ্ধ হয়ে গেলে কর্মীরা তো হতাশ হয়ে পড়বেনি। সাংবাদিকরা তার কাছে জানতে চাইলেন, দলীয় পদ থেকে অপসারণ এবং নিজের আসন চেঞ্জ করে দেওয়াটা কি পরাজয়ের কারণ? এবার দিলীপ ঘোষ বলেন, অসম্ভব কিছু নয়, সব সিদ্ধান্তের কিছু প্রভাব পড়ে। বাংলার মানুষ বলবেন এগুলো ভুল হয়েছে না ঠিক হয়েছে। আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সাথে তা পালন করেছি, পুরো ইমানদারি দিয়ে করেছি, ফাঁকি রাখিনি। এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল। যারা সেখানে সেদিন ছিলেন তারাও জেনেছেন একটা জায়গায় অন্ততপক্ষে লড়াইটা হয়েছে। দলের পলিসির ওপর অনেক কিছু নির্ভর করে। যারা আমাকে ওখানে পাঠিয়েছিলেন তারাই ভাববেন বলে জানালেন দিলীপ ঘোষ। আপনাকে আন্দামানে পাঠানো হলো মাঝে সংগঠনের কাজে। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, কালাপানি কাকে বলে আমি জানি, চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটাকে সেভাবেই নিয়েছি। তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়েই ঘুরতে থাকে। এবার সাংবাদিকরা দিলীপবাবুর সামনে বলেন, ধরাশায়ী বিজেপি। এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, আমি যেটুকু রাজনীতি বুঝি, দেশে বহুবার এরকম উত্থান পতন হয়েছে। রাজীব গান্ধীর প্রয়াণের পর বিজেপি মাত্র 2টো সিট পেয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর মতো লোককেও খারাপভাবে হারতে হয়েছিল। বাজপেয়ী সরকার চলে যাবার আগে মমতার মাত্র 8টা আসন ছিল, উনি বাড়িয়ে ক্ষমতায় এসেছেন। আমার কর্মী যারা, তাদেরও ওই উত্থান পতনকে সঙ্গী করেই এগোতে হবে। ব্যক্তিগত রেশারেশির এবং ভুল পলিসির জন্য এইভাবে হাজার হাজার কর্মীর ভালোবাসা বিফলে চলে গেলে পরবর্তীকালে তাদেরকে দলের কাজে লাগানো মুশকিল হয়ে যাবে। পার্টির ওপর থেকে মানুষের আস্থাও চলে যাবে। এবার সাংবাদিকরা বিজেপি কর্মীদের মনোবলের আস্থা সম্পর্কে জানতেও চান। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, নেগেটিভ রেজাল্ট হলে মন খারাপ হয়। 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের পর অনেক কর্মী বসে গিয়েছিলেন, পার্টির কথা ভেবে আবার নির্বাচনের কাজে ফিরে এসেছিলেন। যদি আবার সেরকম পরিস্থিতি হয়, তাহলে আগামী দিনে পার্টি আরও 5 বছর পিছিয়ে যাবে। পার্টির এবার ভাবা উচিত, যে কর্মীরা পার্টির জন্য বের হয় তারা যেন তাদের সংকটে পার্টিকে পাশে পান, এটাও পার্টিকে দেখতে হবে। সাংবাদিকরা আরও জানতে চান রামলালা মন্দির অর্থাৎ ফৈজাবাদে পার্টির হার সংক্রান্ত ব্যাপারে। দিলীপবাবু বলেন, রাম মন্দির আন্দোলন যখন প্রথম শুরু হয়েছিল তখন ওখানে সিপিআই জিতত। তারপর বিনয় কাটিহারকে ওখানে নিয়ে এসে জেতা হয়। রাম মন্দির নিয়ে এত আন্দোলন এবং মন্দির বানিয়ে দেওয়া, তারপরেও কেন হেরেছি? কারণটা পৌরাণিক। অযোধ্যার লোক রামকে ছাড়েনি, সীতাকে বনবাসে পাঠিয়েছে। মোদি কে, যোগী কে? ইন্ডিয়া জোটের সক্রিয়তাই কি এভাবে হারের কারণ? এ প্রসঙ্গে বলতে গিয়েই দিলীপবাবুর মন্তব্য, নাইডু ও নীতিশবাবুর মতো পাল্টিরাম যারা আছেন তাদের ওপর ভরসা করা মানেই বেইমানি। বারবার ঠকতে হয়। এরা বিজেপির সাপোর্ট নিয়ে জিতে আসে, এটা দলকে দেখতে হবে। আর মমতা ব্যানার্জির কথায় কেউ বিশ্বাস করে না বলে জানান দিলীপ ঘোষ। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তা আলোচনার বিষয় ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি।